শেখ হাসিনা এতই পাপ করেছে, এতই নির্লজ্জ পতন হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে কোনোদিন সমাধিটা হবে না, ফিরে আসা তো দূরের কথা। শেখ হাসিনার এটা কর্মফল যে বাংলাদেশের মাটিতে তার কবর হওয়া জুটবে না। শেখ হাসিনা নির্লজ্জের মতো পালিয়ে গিয়েছে। মানে শেখ হাসিনা এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছে তাদের যদি ন্যূনতম লজ্জা থাকতো, শেখ হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছিল ওই মুখ নিয়ে তারা কোনোদিন বলতো না, কিংবা শেখ হাসিনাও বলতো না যে সে ফিরে আসবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, 1947-এর পর থেকে 1971-এর 7ই মার্চের আগে পর্যন্ত শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের ওই সময়টাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারপরও 72 থেকে 75-এ তিনি যেভাবে একটা তন্ত্র কায়েম করেছিলেন, বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন, নির্বাচনে ভোট চুরি করেছিলেন, একক ক্ষমতার অপব্যবহার এবং ক্ষমতাকে কুক্ষিগত করেছিলেন, তার ফলশ্রুতিতে তার যে বিদায়টা হয়েছিল এটা কিন্তু সম্মানজনক বিদায় হয় নাই। শেখ হাসিনা তার জায়গা থেকে তার চেয়ে এত বেশি করেছে। শেখ হাসিনা একটার পর একটা গণহত্যা করেছে। 24শে জুলাই অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে হত্যা করেছে। এই শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের তো বাংলাদেশে তার সমাধিটা রয়েছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শেখ হাসিনা এতই পাপ করেছে, এতই নির্লজ্জ পতন হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে কোনোদিন সমাধিটা হবে না, ফিরে আসা তো দূরের কথা। শেখ হাসিনার এটা কর্মফল যে বাংলাদেশের মাটিতে তার কবর হওয়া জুটবে না। এই সম্পদগুলো বাকি মানুষদের থেকে শোষণ করার মধ্য দিয়ে ওই মানুষদেরকে নিঃস্ব করে ফেলা হয়েছে। মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী একটা গোষ্ঠী আছে। যদি ওই সচ্ছল অনেক বেশি ধনিক যারা সবকিছু কুক্ষিগত করেছে তাদের সংখ্যাটা যদি 10% হয়, মধ্যস্বত্বভোগী হয়তো 20%, ওই ধনিক শ্রেণীটা তারা তাদের জায়গা থেকে অল্প কিছু তাদেরকে দেয়। যদি তারা 100 টাকা লুটপাট করে 5-10 টাকা দেয়, তারা খুশি থাকে, তারা ওইটা দিয়ে ভালো মতো করে চলে। কিন্তু বাকি যে 70% মানুষ আছে, এই 70% মানুষের জন্য জীবন যাপন করা, তাদের প্রত্যেকটা দিন চলা প্রতিনিয়ত অনেক দুঃস্বপ্নের মতো হয়ে যাচ্ছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমাদের এখন এই রাঙামাটি থেকে শুরু করে পুরো দেশে একটা গোষ্ঠী মানুষ তৈরি হয়েছে যাদের সংখ্যাটাই বেশি। তারা যে কষ্টে আছে এটা মানুষকে বলে না, কারণ আত্মসম্মানের ভয়। আর যদি বলে মানুষ এটা বিশ্বাসও করে না, কারণ মানুষ মনে করে ও তো ভালো চলতেছে। কিন্তু ওই মানুষটা প্রত্যেক দিন ঋণ করতেছে, ওই মানুষটা ধার দেনা করে চলতেছে, ওই মানুষটার সংসারে টানাপোড়েন, রাতে ঘুম আসে না, যে কিভাবে পরের দিনের যে খরচগুলো আছে, সন্তানের স্কুলের বেতন আছে, হাসপাতালের ওই ওষুধের ফিটা আছে, এটা কিভাবে দিবে, এই চিন্তায় তার রাতে ঘুম আসে না। অথচ তাদের অধিকারের টাকাগুলো, রাষ্ট্র থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই টাকাগুলো অল্প কিছু মানুষ লুটপাট করে খাচ্ছে। আমাদের এই সিস্টেমটাকে ভাঙতে হবে। আমরা যদি কোনো ভুল পথে যাই, আমাদের সাথে থাকার দরকার নাই, সোজা সাপটা কথা। কিন্তু যদি মনে হয় যে এটাই সত্য, এটাই বাস্তবতা, তাহলে এই সত্যের জন্য আপনাদের লড়াইটা করতে হবে। এই লড়াইয়ের জন্য হয়তো আমাদের কিছু ত্যাগ হবে, এই লড়াইয়ের জন্য হয়তো কিছু স্যাক্রিফাইস হবে। 24-এর লড়াইয়ে অনেকে রক্ত দিয়েছে, অনেকে জীবন দিয়েছে, কিন্তু বাংলাদেশটা তো স্বৈরাচার মুক্ত হয়েছে। ওই ত্যাগের চেয়ে এই মুক্ত হওয়া, কোটি কোটি মানুষের স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়া, রাজনৈতিক অধিকার ফিরে পাওয়া, ওই মানুষগুলো হয়তো পরকালে গিয়ে তারা এই বিষয়ের জন্য খুশি যে তাদের এই ত্যাগের বিনিময়ে 20 কোটি মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারছে, দেশের সার্বভৌমত্ব, পরাধীনতার আধিপত্যবাদ থেকে মুক্তি পেয়েছে, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরে এসেছে, মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। সেই জায়গা থেকে আমরা একটা নতুন রাজনৈতিক দল গড়েছি। আমাদের এই যে নতুন রাজনৈতিক দল, এই নতুন রাজনৈতিক দল আমরা পরিবর্তনের কথাগুলো নিয়ে এসেছি। বিএনপি বর্তমানে ক্ষমতায় আছে, আমরা জুলাইয়ের সহযোদ্ধা, তারাও 16-17 বছর ধরে নিপীড়িত, নির্যাতিত। আমরা ভেবেছিলাম তারা ক্ষমতায় আসার সাথে সাথে তারা 17 বছর ধরে যে প্রতিষ্ঠানগুলো দিয়ে নির্যাতিত, তারা যেভাবে নিপীড়িত, তারা অন্তত সেগুলো ঠিক করবে, তারা অন্তত ওই জুলুমের পুনরাবৃত্তি করবে না, তারা অন্তত এই ক্ষমতার অপব্যবহার করবে না, লুটপাট করবে না। আমরা আশা করেছিলাম যে জনগণের যে টাকা রাষ্ট্রের পক্ষ থেকে আসে, এগুলো তারা তাদের নেতাকর্মীদেরকে দিয়ে, বা কোনো নেতাকর্মী তাদের চাঁদাবাজি করবে না, এটা ছিল আমাদের আশা।
কিন্তু আপনারা প্রত্যেকে জানেন মাত্র 6 মাস হয়েছে, আমাদের আশা, আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষার সাথে কিন্তু এই 6 মাসের মধ্যেই প্রতারণা করা হয়েছে। আমরা আমাদের বিএনপিকে আমরা 6 মাসে 5 বছরের যে মূল্যায়ন এটা এখনই করতে চাই না, কিন্তু আমরা এটাও বলতে চাই সকালের সূর্যোদয় দেখে পুরো দিনটা কেমন যাবে এটা কিন্তু যাচাই করা যায়। এই 6 মাসে আমরা বিএনপিকে যেভাবে চেয়েছিলাম আমরা সেভাবে পাই নাই। আমরা প্রত্যেকটা জায়গায় দলীয়করণ দেখেছি। আজকে তুষার ভাই একটু আগে এই পার্বত্য জেলাগুলো নিয়ে বললেন, পার্বত্য জেলা পরিষদ যেভাবে গঠন করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলে, তাহলে এই যে 3টা জেলা, এই 3টা জেলা আসলে এমপিরা হচ্ছে সেকেন্ডারি প্রতিনিধি। দুঃখজনক হলেও সত্য, আসলে এই জেলাগুলো নিয়ন্ত্রিত হয় জেলা পরিষদ দ্বারা, জেলা পরিষদের সদস্যদের দ্বারা। এমন একটা অবস্থা, কাউকে যদি বলা হয় এমপি হবেন না, জেলা পরিষদের চেয়ারম্যান হবেন, চোখ বন্ধ করে জেলা পরিষদের চেয়ারম্যান হবে। কাউকে যদি বলা হয় আপনি উপজেলা চেয়ারম্যান হবেন না, জেলা পরিষদের সদস্য হবেন, চোখ বন্ধ করে জেলা পরিষদের সদস্য হবে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনি যদি এটাকে আপনার একটা দলের কমিটি বানিয়ে দেন, পার্বত্য জেলা পরিষদগুলোকে যদি বিএনপির স্থানীয় কমিটি বানিয়ে দেওয়া হয়, এর মধ্য দিয়ে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই প্রশ্নটা আমরা তারেক রহমানের কাছে করতে চাই। আমরা তার কাছে জানতে চাই এই যে এই পুরো 3 জেলার মানুষের ভাগ্য উন্নয়নের, ভাগ্য নির্ধারণের যে বাজেটগুলো আসে হাজার হাজার কোটি টাকা, যখন এই জেলা পরিষদের একজন সদস্য 2, 4, 5, 10 কোটি টাকা দিয়ে এই ইন্টারনাল চুক্তির মধ্য দিয়ে ব্যাকডোর নেগোসিয়েশনের মধ্য দিয়ে এখানে সদস্য হবে, সে 5 কোটি টাকা দিয়ে সদস্য হলে সে তো 20 কোটি টাকা এখান থেকে লুটপাট করবে। তাহলে এই যে সিলেকশন প্রক্রিয়া, এই সিলেকশন প্রক্রিয়া তো কোনোদিন গণতান্ত্রিক বাংলাদেশের উদাহরণ হতে পারে না। আমরা জনাব তারেক রহমানকে বলতে চাই যে আমার এই পার্বত্য জেলাগুলোকে প্রায়োরিটি দেওয়ার কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্নভাবে এখান থেকে আমরা তাদের শোষণের দৃষ্টান্ত দেখেছি। আমরা দেখেছি কিভাবে এত বড় বড় বরাদ্দ আসার পরও আমার ওই গ্রাম পর্যায়ের যোগাযোগের ব্যবস্থা নাই। এত বড় বড় বরাদ্দ আসে, ভালো একটা হাসপাতাল নাই। এত বড় বড় বরাদ্দ আসে, উপজেলা পর্যায়গুলোতে মানসম্মত একটা শিক্ষা প্রতিষ্ঠান নাই। তাহলে আমাদের প্রশ্ন, এই বরাদ্দগুলো কোথায় যায়? আমরা এই জন্য আহ্বান করতে চাই। ইভেন সবচেয়ে দুঃখজনক আরেকটা বিষয়, এই যে জেলা পরিষদগুলো দিয়েছে, আমরা যদি বলি বিএনপির পক্ষ থেকে দলীয় জেলা পরিষদ দিয়েছে, এটাও একটা ভুল কথা হবে। কারণটা হচ্ছে এটাও পুরো বিএনপির জেলা পরিষদ না, বিএনপির একটা অংশের জেলা পরিষদ। এমন গুরুত্বপূর্ণ বিএনপির ত্যাগী অনেক নেতা কর্মী আছে, বছরের পর বছর ধরে জুলুমের শিকার হয়েছে, জেল খেটেছে, তারপর রাজপথে লড়াই করেছে, কিন্তু ওই মানুষটাকে শুধু কোরআনবাজির কারণে জেলা পরিষদে দেওয়া হয় নাই। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে এই বিএনপির কাছে কিভাবে আমরা আগামীর গণতান্ত্রিক উত্তরণ, আগামীর যে বাংলাদেশ, তারা যেটা বলে সবার আগে বাংলাদেশ, এর চেয়ে তো ডাহা কোনো মিথ্যা কথা হইতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে এ কারণে মনে করি, আমরা এখানে অনেকে আসলে আপনাদের সন্তানের বয়সী, অনেকে হয়তো ভাইয়ের বয়সী হব, আমরা নতুন করে আসেন এই বাংলাদেশটা গড়ি। আমরা যদি আমাদের এই ক্ষুধার পরে আমাদের যে খাবারের নিশ্চয়তা, এটা যদি আমরা করতে পারি, আমরা যদি চিকিৎসার নিশ্চয়তা করতে পারি, শিক্ষার নিশ্চয়তা করতে পারি, মৌলিক অধিকারগুলোর নিশ্চয়তা দিতে পারি, মানুষের প্রয়োজনীয় রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন সেবার নিশ্চয়তা দিতে পারি, আমরা কথা দিচ্ছি, আপনারা চিন্তা করে দেখবেন, বিবেকবোধটাকে কাজে লাগিয়ে দেখবেন, ওই যে বিভাজন, যে বিভাজনগুলোর মধ্য দিয়ে আমাদেরকে শোষণ করা হয়, ওই বিভাজন কোনোদিন আমাদের আর মাথায় আসবে না। আমাদের মাথায় ওগুলো আসে, কারণটা হচ্ছে ওইগুলো যেন মাথায় আসে, আমরা যেন বড় চিন্তা না করতে পারি, আমরা যেন ওই ছোট বিভাজন নিয়ে কামড়াকামড়ি করি, রক্তারক্তি করি, গুলি চালাই, এই জন্য আমাদেরকে এটার মধ্যে ব্যস্ত রাখা হয়। আমরা যদি এটা থেকে বের হতে পারি, বড় চিন্তা করতে পারি, আমি একজন কৃষক, আমি একজন জেলে, আমি একজন অটো চালক, আমি যদি চিন্তা করতে পারি আমার সন্তানকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়িয়ে আমার সন্তানকে আমি বিদেশে পড়াশোনা করাবো, আমার সন্তান ভালো চাকরি করবে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে শিক্ষাবিদ হবে, ওই চিন্তা আমার মাথায় আসতে দেয়া হবে না। ওই চিন্তা যদি আসে, আপনার সন্তান যদি শিক্ষিত হয়, আপনি হয়তো ওই তথাকথিত প্রভুদেরকে প্রশ্ন করেন নাই, কিন্তু আপনার শিক্ষিত সন্তান তো তাদেরকে প্রশ্ন করবে। তাদেরকে যখন প্রশ্ন করবে, তাদের ওই বালুর মসনদ তখন কিন্তু ভেঙে পড়বে। তাহলে তারা এই জন্য আপনাদের সন্তানরা যেন আপনি শিক্ষার চিন্তা না করতে পারেন,
চিকিৎসার চিন্তা না করতে পারেন, ভালো আবাসনের চিন্তা না করতে পারেন। এই জন্য আপনাদেরকে ওই ছোট ছোট বিভাজন আর কামড়া কামড়ির মধ্য দিয়ে ব্যস্ত রাখা হয়। এটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। আপনাদের নিজেদেরকে বিভাজিত করবে, আমাদের নিজেদেরকে বিভাজিত করবে। বাংলাদেশে আমরা যারা আছি বিভিন্ন জাতির, আমাদেরকে বিভাজিত করবে।